হ্যালো স্টুডেন্টস, এডুবলুমস এর লার্নিং প্ল্যাটফর্মে সকলকে আবারও স্বাগত জানাই। আমি গৌরাঙ্গ মাঝি এবং আজকের এই ভিডিওটা হতে চলেছে যারা তোমরা ডাব্লিউবি পিএসসি টার্গেট করবে বলে ভাবছো, পিএসসির জন্য পড়াশোনা শুরু করবে বলে ভাবছো, তাদের মনে বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব শেষ পর্যন্ত দেখবে সেই প্রশ্নগুলো তোমাদের বেশিরভাগেরই মনে ছিল। তো আমি ছাত্রছাত্রীদের কাছ থেকে এই প্রশ্নগুলি যেহেতু পেয়েছি, আমি সেই প্রশ্নগুলিকে ধরে ধরেই আলোচনা করব। অহেতুক সময় নষ্ট করব না এবং ছোট্ট রাখবো ভিডিওটাকে, যাতে করে তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো নিড রয়েছে সেগুলো তোমরা খুব কম সময়ের মধ্যে পেয়ে যেতে পারো। আমি প্রমাণ দলিল সহ সেইগুলোকে তোমাদের সামনে রাখবো। এবং এই যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটি দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ ফুটে রয়েছে একটা রক্তাক্ত পটভূমিকার মধ্যে। তার একটাই কারণ, এইটার মধ্যে একটাই দোটানা উঠে আসে, সেটা হচ্ছে এই যে বিগত 10 বছরের মধ্যে আমরা কোনো রিক্রুটমেন্টের সেইভাবে দেখতে পাইনি, শিক্ষকে তো দেখতেই পাইনি পশ্চিমবঙ্গে। এবার সেক্ষেত্রে এতদিন পর একটা আশার আলো দেখা গেছে, একটা শিক্ষক নিয়োগের ছবি, এবং একটা শিক্ষক নিয়োগ হবে বলেই মনে হচ্ছে। এই কারণে হবে যে সামনে ভোট রয়েছে, ফলে একটা শিক্ষক নিয়োগ প্রয়োজন। বিগত 10 বছরে শিক্ষক নিয়োগ হয়নি, যদি বা কিছু সামান্য ছিটেফোঁটা হয়েছে, সেখানে দুর্নীতি হয়েছে, ফলে হবে তো বটেই। যেমন তোমরা দেখেছো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের অলরেডি রেজাল্ট বার করে দিয়েছে এবং হয় মানে সেই তাদের যে পার্সোনালিটি টেস্ট সেগুলো প্রায় শুরু হবে আর কি। তো ফলে একটা প্রসেসের মধ্যে রয়েছে, এসএলএসটিও খুব তাড়াতাড়ি আসবে বলে আমাদের ধারণা। এবার আসি সোজাসুজি প্রশ্নে। প্রশ্ন হচ্ছে এই, আমাকে বেশ কিছু ছাত্রছাত্রী এই প্রশ্ন পাঠিয়েছে যে পিএসসির আওতায় কোন স্কুলগুলি রয়েছে, অর্থাৎ আমরা কোন স্কুলে পড়াবো এই যদি পিএসসির থেকে আমাদের রিক্রুট হয়। দেখো, প্রথম কথা বলে রাখি যে আমাদের সরকারি স্কুল বলে আমরা যেগুলোকে চিনি সেটি মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে গভর্নমেন্ট এডেড স্কুল, অর্থাৎ কিনা যেগুলো সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, একটা সরকার পরিচালিত স্কুল, অর্থাৎ ডাইরেক্ট গভর্নমেন্ট পরিচালিত স্কুল। এই যে ডাইরেক্ট গভর্নমেন্ট পরিচালিত স্কুল, যেমন আমার এই মুহূর্তে যেটা নাম মনে পড়ছে, উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুল বা হেয়ার স্কুল, এই সমস্ত স্কুলগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গভর্নমেন্ট স্কুল, সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এগুলি। তো এই স্কুলগুলিতে রিক্রুট করবে পিএসসি। এরকম আরো কিছু স্কুল রয়েছে, ইংলিশ মিডিয়াম রয়েছে, বাংলা মিডিয়াম রয়েছে, সেই সমস্ত স্কুলগুলিতে রিক্রুট করবে পিএসসি। এখন কথা হচ্ছে যে এসএসসি এসএলএসটির মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হয় তার সঙ্গে এর কিছু পার্থক্য আছে। পার্থক্য আর টাকা পয়সার দিক থেকে কতটা কি সেটার থেকেও বড় যেটা দাঁড়ায়, যে তুমি যখন পিএসসির মাধ্যমে টিচার হিসেবে রিক্রুটমেন্ট পাচ্ছ, তখন তুমি গ্রুপে গ্যাজেটেড অফিসার হিসেবে তুমি যোগ দিচ্ছ, এবং এই যে এই জায়গাটি তোমাকে বেশ একটা সম্মানের জায়গা দেবে। এবং তুমি যখনই প্রথম জয়েন করছো, প্রায় যেটা টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার হিসেবে যদি তুমি যোগ দাও, অর্থাৎ 9-10 এর জন্য তুমি যদি পড়াও, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যাপ্রক্স ইনহ্যান্ড স্যালারি 43,000-এর আশেপাশে থাকছে। এবং তুমি যখন যদি তুমি পিটি অর্থাৎ পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিসেবে যোগ দাও, তাহলে অ্যাপ্রক্স 55,000-এর কাছাকাছি তোমার ইনহ্যান্ড স্যালারি থাকছে। আরো কিছু কম বেশি হতে পারে, কিন্তু মোটটা কাছাকাছি এরকম একটা সংখ্যা তোমরা হাতে পাবে, যেটা মাস শেষে হাতে পাবে কাটাকুটি করে নেওয়ার পর। আচ্ছা, একটা প্রশ্ন খুব বেশি আসছে, সেটা হচ্ছে এজ লিমিট আসলে কত। তোমরা যদি 12/3/2024-এর কলকাতা গ্যাজেট যদি দেখে থাকো, কলকাতা গ্যাজেটই যদি দেখে থাকো, তাহলে তোমরা সেখানে অবশ্যই এই 4 নাম্বার পয়েন্টটি তোমরা দেখবে। এখনো পর্যন্ত সেই নোটিফিকেশনটি রয়েছে, তোমরা যদি চাও সেখানে খেয়াল করে এখনো পর্যন্ত দেখতে পারো। যে বছর নোটিফিকেশন বেরোবে, যে বছর অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, অর্থাৎ 2025-এ অবশ্যই করে বেরোচ্ছে ধরেই নিতে পারো, তো 2025-এর 1 জানুয়ারি 2025 পর্যন্ত 36 বছরের নিচে হতে হবে। এটা কাদের জন্য? এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। যদি তুমি এসসি এসটি হয়ে থাকো বা পিডাব্লিউডি হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন, অর্থাৎ 41-42 বছর বয়স পর্যন্ত তুমি এই পরীক্ষাটাতে বসতে পারছো। আচ্ছা, যদি তুমি
ওবিসি হয়ে থাকো, ওবিসি এ বা বি, তাহলে তুমি 3 বছরের রিল্যাক্সেশন অর্থাৎ 39 বছর বয়স পর্যন্ত তুমি পরীক্ষায় বসতে পারছো। যদি তোমার বয়স 39 বছর হয়ে থাকো তাহলেও তুমি পরীক্ষায় বসতে পারছো, এখানে কোনো সংশয় নেই। এবং হ্যাঁ, একটা প্রশ্ন খুবই আসছে যে এটা কি বাড়বে? যেমন আমরা যদি 2015 নোটিফিকেশন দেখি, 2015 নোটিফিকেশন অনুযায়ী কিন্তু 32 বছর এজ লিমিট ছিল, তো সেটাকে 36 করা হয়েছে। এটা কি আরো বাড়বে? যেহেতু মাঝখানে করোনা ছিল, আমরা দেখে যে সবকিছুরই এজ লিমিট বাড়ানো হয়েছিল, বহু সরকারি পরীক্ষায় এজ লিমিট বাড়ানো হয়েছে 3 বছর সমস্ত কিছু বন্ধ ছিল বলে। তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত যেহেতু নোটিফিকেশন আসেনি, এই জায়গাটাতে আমরা পরিষ্কার বক্তব্য রাখতে পারছি না তার জন্য। তো নোটিফিকেশন এলে সেটা স্পষ্ট হবে, কিন্তু এইটা নির্ধারিত, এটা 2024-এই প্রকাশিত নোটিফিকেশন থেকে পাওয়া একটা তথ্য যে 36 বছর বয়স তোমার যদি হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই বসতে পারবে। মানে ধরা যাক, মানে অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আমি আমার বয়স 2025-এর মার্চ মাসে 36 বছর পার হয়ে যাচ্ছে, অর্থাৎ 37 বছর প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কি সেক্ষেত্রে আমি বসতে পারবো? হ্যাঁ, তুমি বসতে পারবে, কারণ তোমার এজ ক্যালকুলেট হবে 2025-এর 1 জানুয়ারি থেকে বা 1 জানুয়ারি পর্যন্ত। তো এই পর্যন্ত এসে যদি তোমার বয়স 36 বছরের কম থাকে তাহলে তুমি অবশ্যই কিন্তু পরীক্ষায় বসতে পারছো। এবং যারা একদম শেষ দিকে রয়েছে তাদের আমার মনে হয় যে শেষ কামড়টা দেওয়া উচিত, অবশ্যই উচিত। আচ্ছা, বেশ, এবার আসি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই যে যদি 9-10-এর জন্য তুমি পড়াও, অর্থাৎ সেকেন্ডারি স্কুল টিচার হিসেবে তুমি যদি রিক্রুটমেন্টে সেখানে ফর্ম ফিল আপ করো, তাহলে সেক্ষেত্রে তোমার যেটা কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট 50% অ্যাটলিস্ট থাকতে হবে। এবং তোমার যদি কোটা থাকে, পিএসসি কিন্তু এই কোটার ব্যাপারটাকে খুব সুন্দর করে ফলো করে, আমরা দেখেছি পিএসসির অন্যান্য রিক্রুটমেন্টের ক্ষেত্রেও তাই করে। তোমার যদি কোটা থাকে তাহলে কিন্তু তুমি নাম্বারেরও রিল্যাক্সেশন পাবে, যেমন বয়সের রিল্যাক্সেশন পেয়েছো সেরকম নাম্বারেরও রিল্যাক্সেশন পাবে। সেক্ষেত্রে তোমার নাম্বার হবে 45%, তোমরা এখানটাতে দেখতে পারো, এখানে রয়েছে 45%। তো সেক্ষেত্রে 45%এই তুমি কিন্তু বসতে পারো। এবার এখানের জন্য মানে সেকেন্ডারি হাই স্কুলের জন্য তোমার ম্যান্ডেটরি হচ্ছে গ্রাজুয়েশন, কিন্তু পোস্ট গ্রাজুয়েট যারা তারা দুক্ষেত্রেই ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা দেখো, এখানে সিনিয়র সেকেন্ডারি বা যেটা বলা হচ্ছে ইন্টারমিডিয়েট 11 এবং 12-এর জন্য, 11 এবং 12-এ যারা পড়াবে তাদেরকে অবশ্যই পোস্ট গ্রাজুয়েট হতে হবে, এবং 50% জেনারেলদের এবং 45% মার্কস লাগছে এসসি এসটি ওবিসি তাদের জন্য। ঠিক আছে, রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। আচ্ছা, এছাড়া যে প্রশ্নটি আমরা পাচ্ছি সেই প্রশ্নটি হচ্ছে টেট পরীক্ষা কি হবে, বা পেপার 1 যেরকম নেটের পরীক্ষা হয় সেরকম পেপার 1 কি হবে? কারণ আমরা দেখেছি বা ছাত্রছাত্রীরা বেশ খেয়াল করেছে যে কিছুদিন আগে একটা পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের নোটিফিকেশন আমরা দেখেছিলাম, এবং সেখানে একটা পেপার 1-এর কথা বলা হয়েছিল। এবার বুঝতে হবে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা এবং স্কুল শিক্ষক নিয়োগ করার মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। যেহেতু ইউজিসির নিয়ম অনুসারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করতে হয়, এবং ইউজিসি নেট পরীক্ষায় যে পেপার 1-এর চল রয়েছে তারই রেস ধরে আমরা দেখেছিলাম সেখানেও একটা পেপার 1 আনা হয়েছিল। এখন আমাদের যে স্কুল এডুকেশনের ক্ষেত্রে সেখানে নোডাল অথরিটি, মানে আমাদের যদি রেগুলেটরি বডি কাউকে মানা হয় তাহলে সেটা হচ্ছে এনসিটি। তোমরা যদি এই যে ডেটে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল তোমরা যদি সেটি দেখে থাকো, 12/3/2024 এই নোটিফিকেশনটা যদি দেখে থাকো তাহলে দেখতে পাবে যে সমস্ত কিছু এনসিটি রুল হিসেবে বা এরাও রিক্রুট করবে বলে জানিয়েছে। তো এনসিটি রুল হিসেবে কিন্তু টেট পরীক্ষার কথা কোথাও উল্লেখ নেই,
অর্থাৎ এই সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে টেট পরীক্ষার কথা কোথাও উল্লেখ নেই, তবে পিটির কথা কোথাও কোথাও উঠে আসছে, প্রিলিমিনারি টেস্টের কথা কোথাও কোথাও শোনা যাচ্ছে। এখনো পর্যন্ত যতক্ষণ না নোটিফিকেশন আসছে এই ব্যাপারে স্পষ্ট করা যাচ্ছে না, কিন্তু চান্স থাকলেও মানে এখনো পর্যন্ত যা পাওয়া যাচ্ছে, যা খবর পাওয়া যাচ্ছে তা অনুযায়ী কিন্তু নয়। এবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলার ছাত্রছাত্রীরা বা যে কোনো ল্যাঙ্গুয়েজের ছাত্রছাত্রীরা একটা অসীম সুবিধা পাবে। সেই সুবিধাটা কি? সেই সুবিধাটা হচ্ছে যে এখানে দুটো দুটো করে 4টে সেকশন আমরা দেখতে পাবো। কিরকম 4টে সেকশন? একটা হচ্ছে 9 to 10 একটা গ্রুপ, একটা রয়েছে 11 এবং 12 এবং আরো একটা বিভাজন আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম এবং একটা বাংলা মিডিয়ামের অপশন। তো দেখো, তুমি যদি বাংলা পড়াতে চাও তাহলে নিশ্চয়ই তুমি বাংলা ইংরেজিতে পড়াবে না, তোমাকে বাংলা বাংলাতেই পড়াতে হবে। অতএব বেঙ্গলি ইংলিশ মিডিয়াম এই দুটো সেকশন, 9, 10, 11, 12 এই দুটো সেকশনে বাংলা ছাত্রছাত্রীরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা যদি এই রিসেন্ট বেরোনো নোটিফিকেশনটা তোমরা যদি দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে এখানেও বাংলা রয়েছে, এখানেও বাংলা রয়েছে, এখানেও বাংলা রয়েছে, এখানেও বাংলা রয়েছে। অর্থাৎ মানে যদিও এখানে মিস্ট্রেস মাস্টার হিসেবে ভাগটা করা হয়েছে, কিন্তু তোমরা 4টে ক্যাটাগরিতেই বাংলা কিন্তু কমন পাবে। এবং বিগত 10 বছর যেহেতু রিক্রুট হয়নি, যদিও পিএসসির স্কুলের সংখ্যা কম, রিক্রুটমেন্ট সংখ্যায় অনেক কম, এসএলএসটির মতো একটা বৃহৎ সংখ্যায় রিক্রুটমেন্ট করা হয় না, তবুও আমি বলি যে এবারে আশা করা যাচ্ছে একটা ভালো সংখ্যায় রিক্রুটমেন্ট হবে। তোমরা যদি লাস্ট কিছুদিনের মধ্যে একটি দৈনিক, বাংলা দৈনিক, আমি নাম নিচ্ছি না, সেখানে দিয়েছিল যে মোটামুটি 3000-এর আশেপাশে পোস্ট থাকবে। তো 3000-এর থেকেও হয়তো সংখ্যাটা বাড়তে পারে। এই মুহূর্তে পিএসসি বিভিন্ন স্কুলগুলোর কাছে দেখলাম যে চেয়ে পাঠিয়েছে কত সিট খালি আছে ইত্যাদি। তো বহু স্কুলেই বহু সিট খালি রয়েছে, ফলত প্রচুর ভ্যাকেন্ট প্লেস রয়েছে, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, ফলে এর থেকেও সংখ্যাটা বাড়তে পারে যদি সরকারের সদিচ্ছা হয়। এবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে কিনা। একই সঙ্গে বলবো যে এখানে পরীক্ষার ধরনটা কিরকম, অর্থাৎ পড়াশোনাটা কিরকম। নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে। তোমরা যারা এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছো, সেখানে দেখেছো যে দুটোই 1 নাম্বার কাটা যাচ্ছে, এখানে 3টেতে 1 নাম্বার কাটা যাবে। তোমরা যারা অন্যান্য পরীক্ষা দিয়েছো যেখানে নেগেটিভ মার্কিং নেই, যেমন নেটের পরীক্ষা যদি দিয়ে থাকো, এগুলোতে নেগেটিভ মার্কিং নেই, ফলে তোমাদের কম্পারেটিভ লড়বার অভ্যাস থাকলেও নেগেটিভ মার্কিং ওয়ালা অভ্যাস তো নেই। ফলত তোমাদেরকে এই জায়গাটা অত্যন্ত সচেতন হতে হবে যে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, ফলত তোমাদেরকে এই জায়গাটা অত্যন্ত সাবধানে পরীক্ষা দিতে হবে। আরো একটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এখানে পড়াশোনাটা কিরকম, একটা ছোট্ট সিলেবাস, কিন্তু এই সিলেবাসটাতে অত্যন্ত ইনডেপথ প্রশ্ন। আমি পিওয়াইকিউ অ্যানালিসিস করে যা বুঝলাম, আমি যদি তোমাদেরকে একটু এখানে লিখে বোঝাতে চেষ্টা করি, আমি কিছু পিওয়াইকিউ দেখলাম এবং বিগত 2015-র, এবং সেটা দেখতে গিয়ে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে মোটামুটি 20টা এমন প্রশ্ন থাকে যেটা যে কেউ করে দেবে, যে কেউ করে দেবে, তাতে সে সিলেবাসটা পড়ুক অথবা না পড়ুক, বাংলার ছেলে মেয়ে হলেই, মাস্টার ডিগ্রি করে থাকলেই সে কিন্তু করে দিতে পারে। আচ্ছা, এরপর আর খান-30 প্রশ্ন এরকম আসছে, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি যে একটু ফ্যাকচুয়াল প্রশ্ন, বা 20টা প্রশ্ন একটু ফ্যাকচুয়াল প্রশ্ন, আর বাকি যে প্রশ্নগুলো আমরা পাচ্ছি 40টা বা 30টা, আর যে বাকি প্রশ্ন পাওয়া যাচ্ছে বেশিরভাগটাই অত্যন্ত কনসেপচুয়াল এবং ভেতর থেকে খুঁচিয়ে করা প্রশ্ন। ফলত ইনডেপথ পড়াশোনা করতে হবে, নেটের মতো পড়াশোনা করতে হবে, শুধু নেটের পদ্ধতিতে পরীক্ষা দিলে হবে না। এই সিলেবাসটাকে নেটের মতো করেই পড়তে হবে, কিন্তু নেটের মতো পরীক্ষা দিলে হবে না। মনে রাখতে হবে যে নেটে আমাদের নেগেটিভ মার্কিং নেই, এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। আচ্ছা বেশ, একটা কথা যে অনেকেই প্রশ্ন করছে যে
প্রশ্ন ইংরেজিতে হবে কিনা। দেখো আমি হচ্ছে বাংলার লোক, আমাদের এখানে বাংলা পড়ানো হচ্ছে, ফলত আমি বাংলারটা জানি যে বাংলার প্রশ্ন ইংরেজিতে করা সম্ভব নয় বা করা উচিত নয়, ফলত ইংরেজিতে প্রশ্ন হবার ভয় নেই। তবে তুমি যদি ইংলিশ মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে হয়তো ইন্টারভিউতে তোমাকে ইন্টারভিউয়ার হয়তো খুব একটা বা ইংরেজির জন্য প্রেশার দেবেন বলে মনে হয় না। তবে যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো বিষয় তোমাকে সামান্য ইংরেজিতে বোঝাতেও উনি হয়তো বলতে পারেন, এবার সেটা সেইটুকু ইংরেজি তোমাদেরকে জানতে হবে। এটা কাজ চালানোর ইংরেজি দিয়েই মোটামুটি চলে যায়, ফলে ইন্টারভিউয়ের ক্ষেত্রে সেটা হতে পারে। হ্যাঁ, আরেকটা আমি যেটা একদম সোজাসুজি ইন্টারভিউতে চলে এলাম বটে, কিন্তু একদম সোজাসুজি ইন্টারভিউতে আসার কথা নয়। কথা হচ্ছে এই যে এখানে দুটো ধাপে পরীক্ষা হবে অবশ্যই যখন এই পরীক্ষার ধরন বলতে বসছি। প্রথমে একটা তোমাদেরকে রিটেন টেস্ট অর্থাৎ এমসিকিউ টেস্ট দিতে হচ্ছে, এরপর মানে এখনো পর্যন্ত আমরা জানি এমসিকিউ টেস্ট দিতে হচ্ছে, এরপর যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে একটা একটা পার্সোনালিটি টেস্ট বা একটা ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগটা হবে। বেশ, এবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে একাডেমিক স্কোর। অনেকের মনে হয় যে যাদের একটু পুরনো, মানে এখন কি হয় ইউনিভার্সিটিতে প্রচুর প্রচুর নাম্বার দেয়, আমিও জানি, কিন্তু একটা সময় দেওয়া হতো না। তো তাদের একটা ভয় রয়েছে যে একাডেমিক স্কোর ক্যালকুলেশন হবে কিনা এবং তার ভিত্তিতে বাদ দেওয়া এরকম কোনো ব্যাপার আসবে কিনা। তাহলে বলে রাখি যে পিএসসি কোনো কালেই একাডেমিক স্কোর দেখে না। মানে একজন কেউ 50% পেয়ে পাস করেছে এবং একজন কেউ 80% পেয়ে পাস করেছে, এটা তাদের কাছে জরুরি নয়। তারা শুধু দেখবে যে ক্রাইটেরিয়াটাকে মিট করেছে কিনা, তারপর বাকিটা তারাই করে নেবে। ফলে এই যে প্রশ্নগুলো তোমাদের মধ্যে ছিল, আর আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা পরীক্ষার স্ট্যান্ডার্ড কেমন আমি বলে দিলাম, যদিও আগেই বলে দিলাম পরীক্ষার স্ট্যান্ডার্ড মোটামুটি ভাবে পড়াশোনার ধরনটাকে নেটের মতো রাখতে হয় এবং তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর প্রশ্ন অভ্যাসের করতে হবে। প্রশ্ন অভ্যাস করতে হবে এইভাবে যাতে করে নেগেটিভ মার্কের ফাঁদে পা না দেওয়া হয়, এইভাবে প্রশ্ন অভ্যাস করতে হবে। আচ্ছা, পরীক্ষার স্ট্যান্ডার্ডও আমি তোমাদেরকে জানালাম। আজকের বক্তব্য এই পর্যন্তই রাখবো। আরো যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, অবশ্যই তোমরা নিচে যে নাম্বার দেখতে পাচ্ছ তোমরা সেই নাম্বারে আমাদেরকে মেসেজ করবে, ডেসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে, তোমরা মেসেজ করবে। আমাদের অলরেডি ক্লাস শুরু হওয়ার মুখে, 15 তারিখ থেকে আমরা ক্লাসও শুরু করতে চলেছি, ফলে যারা প্রস্তুতি নিতে চাইছো তোমরা আসতে পারো। এইটুকু জোর গলায় বলতে পারি যে এখানে পড়তে এসে ঠকবে না। বেশ, আজকের সেশনটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।